হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ কামরুজ্জামান বলছি। আমি আজকে আলোচনা করব আমাদের বেসিক ডিভাইসেস সেকেন্ড পার্ট নিয়ে। সো আজকের আলোচনাটা আমি সাজিয়েছি ক্যাপাসিটর, ইন্ডাক্টর এবং ট্রান্সফরমার, এই তিনটা ডিভাইস নিয়ে। আসলে আমার এই ভিডিওটা তৈরি করার মূল লক্ষ্যটা হচ্ছে আপনাদের বেসিক যে ডিভাইসগুলো আছে এগুলোর কার্যপ্রণালীটা সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া। তো এইখানে আমাদের থিওরিক্যাল অনেক ক্যালকুলেশন আমরা স্কিপ করে যাব, কারণ আহ, আমরা শুধু এর বেসিক কনসেপ্ট, এটা কিভাবে কাজ করে, আমরা এটাকে কি ফাংশনে আমাদের সার্কিটে কাজে লাগাইতে পারি, আমরা শুধু সেগুলোই দেখব। তো আমার প্রথম যে ডিভাইসটা সেটা হচ্ছে ক্যাপাসিটর। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাপাসিটরের ছবি দেওয়া আছে। তো বিভিন্ন ধরনের ক্যাপাসিটর হতে পারে। দিজ আর পোলারাইজড ক্যাপাসিটর, অর্থাৎ এগুলোর টার্মিনাল গুলো পজিটিভ নেগেটিভ ইন্ডিকেট করা আছে। অবশ্যই এগুলোর টার্মিনাল গুলোকে পজিটিভ সার্কিটের পজিটিভ এবং নেগেটিভ সার্কিটের নেগেটিভে কানেক্ট করতে হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে নন পোলারাইজড ক্যাপাসিটরও আছে, যেমন এগুলো সিরামিক ক্যাপাসিটর, পেপার ক্যাপাসিটর, ডিস্ক ক্যাপাসিটর, মেনি ক্যাপাসিটরস we have। তাহলে এখানে এই চিত্রটাই আমরা আরো ভালোভাবে দেখতে পাচ্ছি। এগুলো আহ, দেখা যায় যে অনেক বড় মাপের যে ক্যাপাসিটর গুলো আছে এগুলো আসলে আমাদের ইলেকট্রনিক্স এ ইউজ হয় না, দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য ইউজ হয়, যেমন ফ্যানের ক্যাপাসিটর। অথবা এমন হতে পারে যদি আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসটা এমন ভাবে ডিজাইন করা যাতে ওই ধরনের ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, ওই ধরনের ক্যাপাসিটি প্রয়োজন হচ্ছে, তখন আমরা এই ধরনের ক্যাপাসিটর ইউজ করতে পারি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা ক্যাপাসিটর স্যাম্বল আছে। ফার্স্ট ওয়ান ইজ পোলারাইজড ক্যাপাসিটর, এর পজিটিভ নেগেটিভ পজিটিভ ইন্ডিকেট করা আছে, obviously the other one is নেগেটিভ। এবং আরেকটা ক্যাপাসিটর আছে যেটার কোনো পজিটিভ নেগেটিভ ইন্ডিকেট করা নেই, এবং আরেকটা ক্যাপাসিটর আছে যেটার সাথে একটা তীর চিহ্ন দেওয়া আছে। তো প্রথমটা পোলারাইজড ক্যাপাসিটর, দ্বিতীয়টা নন পোলারাইজড ক্যাপাসিটর, এবং তৃতীয়টা, এটাকে আমরা আমাদের কাজের ক্ষেত্রে এগুলোকে গ্যাং ক্যাপাসিটর বলে থাকি। তো গ্যাং ক্যাপাসিটর আসলে এই ক্যাপাসিটরটা আমরা ইউজ করি রেডিওতে, বা কোথাও যদি আমাদের ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হয়, ট্যাঙ্ক সার্কিট, আরসি ট্যাঙ্ক, সরি এলসি ট্যাঙ্ক সার্কিট, এই জাতীয় সার্কিটগুলোতে ক্যাপাসিট্যান্সের মান পরিবর্তনের জন্য এই ভেরিয়েবল ক্যাপাসিটরটা ইউজ করা হয়, যাকে ইউজুয়ালি আমরা গ্যাং ক্যাপাসিটর বলে থাকি। এবং এই ক্যাপাসিটর, এই সি2 ক্যাপাসিটরটা আমরা যে কোনো সার্কিটে ইউজ করতে পারি। এই সার্কিটের যখন আমরা ইউজ করব তখন পজিটিভ নেগেটিভ এটা লক্ষ্য করার প্রয়োজন হয় না, আর এই ক্যাপাসিটরটা পজিটিভ নেগেটিভ লক্ষ্য করতে হয়। তো ক্যাপাসিটর আসলে কিভাবে কাজ করে, ক্যাপাসিটর যখন আমরা সার্কিটে কানেক্ট করি তখন সেটা চার্জ স্টোর করে। তো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, ক্যাপাসিটরের গায়ে এখানে লেখা দেখতে পারেন 16 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড, 16 ভোল্ট। ওকে, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আমাদের এই ভোল্টেজ রেটিংটা আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজের থেকে অবশ্যই বেশি নিতে হবে, তা না হলে আমাদের এই ক্যাপাসিটরটা এক্সপ্লোড হয়ে যেতে পারে। এবং এই 470 মাইক্রোফ্যারাড এটা হচ্ছে এর ইউনিট। তো আমাদের আসলে এই ইউনিটটা আমরা নির্ধারণ করব বিভিন্ন সার্কিটে বিভিন্ন ভাবে, যখন কাজ করব তখন ডিজাইন করে নিতে হবে কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আমরা ইউজ করছি ওই সার্কিটে। তো সবসময় আমাদের এই মান দুইটা লক্ষ্য রাখতে হবে। ক্যাপাসিটর আমরা ইউজ করে থাকি ফিল্টারিং এর কাজে, ম্যাক্সিমামলি আমরা ফিল্টারিং এর কাজে ইউজ করি, দেন অসিলেশনের কাজে ইউজ করা হয়। এর বিভিন্ন প্রয়োগ আছে। তো আমরা আমাদের বিশেষ করে আমরা যখন রেকটিফায়ার সার্কিটটা নিয়ে আলোচনা করব তখন এইটার কার্যপ্রণালীটা খুব ভালোভাবে বুঝতে পারবো, স্টেপ বাই স্টেপ এটা কিভাবে চার্জ হচ্ছে কিভাবে ডিসচার্জ হচ্ছে, এটা আমরা রেকটিফায়ার সার্কিট আলোচনা করার সময় দেখে নেব।
এখন আমরা কথা বলবো ইন্ডাক্টর নিয়ে। ইন্ডাক্টর আসলে আমরা যে কাজগুলো করব, আসলে আমাদের এখানে ইন্ডাক্টরের খুব বেশি প্রয়োগ নাই, তারপরেও একটু সম্যক ধারণা দিয়ে নিই। কোনো একটা তারকে যখন নির্দিষ্ট আকারে পেঁচানো হয়, তখন সেখানে একটা কয়েল তৈরি হয়। এই কয়েলটাকেই বলা হচ্ছে ইন্ডাকটিভ লোড বা ইন্ডাক্টর। কোনো একটা সার্কিটের ইন্ডাকটিভ লোড। তো লোড আসলে তিন ধরনের হয়। আমাদের রেজিস্টর ছিল রেজিস্টিভ লোড, ক্যাপাসিটর ছিল ক্যাপাসিটিভ লোড, এবং এই লোডটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ লোড। এসব আসলে এসি সার্কিটের ব্যাপার। তো আমরা এটা সম্পর্কে একটু ধারণা রাখবো। কোনো একটা নির্দিষ্ট গেজের একটা তারকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নির্দিষ্ট ডায়ামিটারের কোনো একটা ফ্রেমের উপর যদি আমরা নির্দিষ্ট সংখ্যকবার পেঁচাই, তাহলে ওইখানে একটা নির্দিষ্ট মানের ইন্ডাকটেন্স জেনারেট হয়, যেটার একক হচ্ছে হেনরি, মিলি হেনরি, সামথিং এলস। তো এক্ষেত্রে ভিতরে এইরকম কোন মাঝে কিছু কিছু ক্ষেত্রে কোর থাকতে পারে অথবা নাও থাকতে পারে। এরকম একটা একটা মেটাল বা সামথিং, ফেরিক ক্লোরাইড, এসবের দ্বন্দ্ব থাকতে পারে। অথবা কিছু কিছু ক্ষেত্রে এরকম এয়ার এয়ার কোরের ইন্ডাক্টরও হতে পারে। অর্থাৎ ভিতরে কোনো কিছু থাকবে না, জাস্ট তারটারই একটা কয়েল তৈরি হবে। এখানে একটা চিত্র যদি আমরা দেখি ইন্ডাক্টর কিভাবে কাজ করে আসলে। তো কোনো একটা দণ্ডের উপর দিয়ে যদি, এটা যদি পরিবাহী একটা দণ্ড হয়, এর উপর দিয়ে যদি আমরা একটা কয়েল পেঁচাই, তার ভিতর দিয়ে যদি আমরা একটা ফিক্সড ডিসি সাপ্লাই দিই, তাহলে আসলে ঘটনাটা কি দাঁড়ায়, এর চতুর্দিকে একটা ইলেকট্রিক ফ্লাক্স তৈরি হয়, যেটা আসলে স্থির। তো স্থির হওয়ার কারণে যদি এই দণ্ডটার এক প্রান্ত আহ, একটা চুম্বকের নর্থ পোল হয়, তাহলে অপোজিটটা অবশ্যই সাউথ পোল হবে। অথবা এটা যদি নর্থ হয়, অপোজিটটা অবশ্যই সাউথ হবে। এটা কখনোই আর চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই লাইন দেওয়ার, ডিসি সাপ্লাই দেওয়ার ডিরেকশনটা আমরা চেঞ্জ না করব। তো আমরা যদি এখানে ডিসি না দিয়ে এসি দেই, তাহলে এইটা এই নর্থ পোল আর সাউথ পোল ফিক্সড থাকবে না। যখন এসি দিব তখন একবার নর্থ পোল এটা হবে, এই প্রান্তটা হবে, এবং সাউথ পোল এই প্রান্তটা হবে, এবং পরের হাফ সাইকেলেই দেখা যাবে যে নর্থ পোলের জায়গায় এখানে সাউথ পোল হয়ে যাচ্ছে, এপাশে নর্থ পোল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তখন আরেকটা ক্রিয়া এখানে ঘটবে। যখন এই ফ্লাক্সটা একবার নর্থ পোল টু সাউথ পোল এরকম পরিবর্তন হতে থাকবে, তখন সেই ফ্লাক্সটা এই পরিবাহিতেই আবেশিত হবে। এখানে জেনে রাখা ভালো, আমাদের মাইকেল ফ্যারাডেস লটা যদি জানা থাকে, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারা যাবে যে এখানে একটা ব্যাক ইএমএফ তৈরি হবে এই কয়েলটাতে। তো সেইখানে একটা লোড কাজ করবে, সেই জন্য এটাকে একটা লোড বলা হয়। ইন্ডাকটিভ ডিভাইস গুলোকেও এক ধরনের লোড বলা হয়। অর্থাৎ যখন কোনো পরিবাহীর কুণ্ডলী, কুণ্ডলী বলা হচ্ছে বাংলায়, আসলে ইংলিশে কয়েল, কয়েলের ভিতর দিয়ে সাপ্লাই দেওয়া হয়, তখন তার ভিতর যদি কোনো পরিবাহী থাকে, সেটাতে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি, জেনারেট করে। তো এখানে বিভিন্ন ধরনের ইন্ডাক্টর দেখানো আছে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ইন্ডাক্টর দেখানো আছে। তো এগুলো যখন আমাদের বিভিন্ন সার্কিটের প্রয়োজনে, যেখানে ইন্ডাকটিভ লোডের প্রয়োজন হবে, সেখানে আমরা এই ধরনের কয়েল হয়তোবা সংযোগ করব। এখন আমরা কথা বলবো ট্রান্সফরমার নিয়ে। ট্রান্সফরমার অনেক ইম্পর্টেন্ট একটা ডিভাইস ফর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স। সো ট্রান্সফরমার আমাদের আসলে আমরা কেন ইউজ করব, আমাদের ম্যাক্সিমাম যে সার্কিট গুলো আমরা ইউজ করব, আমাদের মেইন এসি মেইনস যেটা, সেটা কিন্তু 220 ভোল্ট এসি বা 220 থেকে 250 ভোল্ট এসি। সো আমাদের ইলেকট্রনিক্স, আমরা যে ডিসি সাপ্লাইটা আমরা ইউজ করি, এটা হয়তো বা 5 ভোল্ট, 10 ভোল্ট, 12 ভোল্ট, 14 ভোল্ট, 28, 30, তার উপরে কিন্তু হবে না। তো আমাদের সেক্ষেত্রে করতে হবে কি, আমাদের এই মেইন সাপ্লাইটাকে
ভোল্টেজ ডাউন করাইতে হবে। তো সেটা করার জন্য যে ডিভাইসটা প্রয়োজন হয় ট্রান্সফরমার, সেটাকে বলা হচ্ছে ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার আসলে দেখতে বিভিন্ন ধরনের আছে, যেমন আমরা হয়তো বা এরকম ট্রান্সফরমার নিয়ে কাজ করব, আবার এটাও এক ধরনের ট্রান্সফরমার, অনেক হিউজ একটা ট্রান্সফরমার দেখা যাচ্ছে। ট্রান্সমিশন, এগুলো না আসলে ট্রান্সমিশনের জন্য ইউজ করা হয় এইচটি লাইনগুলোতে হয়তো। তো আমরা আসলে কাজ করব এই ধরনের ট্রান্সফরমার গুলো নিয়ে। তো যেটাই হোক, ট্রান্সফরমার কার্যপ্রণালী সবই একই রকমই। মূল কনসেপ্টটা এই চিত্র দেখে আমরা বুঝতে পারবো। তো এটা হচ্ছে একটা কোর, যেখানে মেটালের অনেকগুলো প্লেট থাকে, অনেক অনেকগুলো প্লেট সারিবদ্ধভাবে তৈরি করে এই কাঠামোটা তৈরি করা হয়। তো এটা পুরোটাই মেটালের। এর উপর একটা, এর আগে আমি ইন্ডাক্টর নিয়ে কথা বলছি, একটা কন্ডাক্টরকে এখানে পেঁচানো হয়েছে। তার ফলে এইখানে একটা ইন্ডাকটিভ লোড তৈরি হয়েছে। তো যেহেতু আমি কথা বলতেছি এসি মেইনস নিয়ে, আমাদের অবশ্যই পাওয়ার সাপ্লাইটা আমাদের এসি। এবং একটা মজার তথ্য, এই ট্রান্সফরমার কখনো আমাদের ডিসিতে কাজ করবে না। এটাকে কাজ করাতে হলে অবশ্যই আমাদের এখানে এসি দিতে হবে, এবং এর আউটপুটে আমরা এসি পাবো। এটা এসি, এর ইনপুটও এসি, আউটপুটও এসি। তো আমরা এখানে যখন প্রাইমারি ভোল্টেজ 220 ভোল্ট এসি দিব, তখন সেটা করবে কি, তার যে একটা ফ্রিকোয়েন্সি 50 হার্জ ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা এই সেই ফ্রিকোয়েন্সিতে এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তিত হতে থাকবে, যে পরিবর্তিত ফ্লাক্সটা এই কোর দ্বারা কর্তন বা কর্তিত হবে। অর্থাৎ সেই ফ্লাক্সটা এই মেটাল বডিটাতে আবেশিত হবে, যেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এই ম্যাগনেটিক ফ্লাক্সটা এখানে ডিরেকশন দেওয়া আছে, সবুজ অ্যারো চিহ্নটা, এই ডিরেকশনে ঘুরতে থাকবে। সো এই ম্যাগনেটিক ফ্লাক্স যখন এইভাবে ঘুরতে থাকবে, তখন ঠিক এই কোরের অপোজিটে একটা সেকেন্ডারি কয়েল আছে, যে সেকেন্ডারি কয়েলটার এখানে লক্ষ্য করলে দেখা যাবে এখানকার টার্ন সংখ্যার থেকে এই পাশের টার্ন সংখ্যাটা অনেক কম। তো হবে কি, এই ম্যাগনেটিক ফ্লাক্সটা এই তারগুলোতে আবার কর্তিত হবে, অর্থাৎ এই তারগুলো দ্বারা আবেশিত হবে। অর্থাৎ এই তারের অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ পাবো, যেটা আসলে থিওরিক্যালি একটা সূত্র আছে, NP ডিভাইডেড বাই NS ইকুয়াল টু VP ডিভাইডেড বাই VS ইকুয়াল টু IS ডিভাইডেড বাই IP, এরকম একটা সূত্র আছে। এইটা দিয়ে আসলে নির্ধারণ করা হয় যে প্রাইমারিতে কয়টা টার্ন হবে, সেকেন্ডারিতে কয়টা টার্ন হলে প্রাইমারিতে 220 ভোল্ট থাকলে সেকেন্ডারিতে আমরা 12 ভোল্ট পাবো। এরকম একটা ক্যালকুলেশন আছে। সো আমাদের শুধু মনে রাখতে হবে আমরা এই ট্রান্সফর্মার গুলো ইউজ করব জাস্ট এসি থেকে এসি ভোল্টেজ ডাউন করার জন্য। ঠিক আছে, বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার আছে, কারেন্টকে লিমিট করার জন্য, কারেন্টকে কম বেশি রাখার জন্য হয়তোবা কিছু ট্রান্সফর্মার আমরা ইউজ করতে পারি, বাট এগুলো না আমাদের আসলে ওইভাবে কাজে লাগবে না। আমরা আসলে আমাদের দরকার 12 ভোল্ট ডিসি লাগবে, এই কারণে আমাদের এই ডিভাইসটা আমরা ইউজ করব। যে কিভাবে কাজ করে সেটাও বলে নিলাম। সো একটা জিনিস মনে রাখতে হবে, এর ইনপুটও এসি, আউটপুটও এসি। সো নেক্সট কাজ হবে এটাকে আমাদের ডিসি করা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আগামী ভিডিওতে আমরা রেকটিফায়ার সার্কিট নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।